Okay, so can you hear me? জি স্যার। Okay, so সবাই ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকদিন পরে আসলে আবার ক্লাস শুরু হলো আমাদের। তো এর জি মধ্যে স্যার। আপনারা পড়াশোনা করতে পারছিলেন কিছু? স্যার, পড়েছি একটু, বেশি না। তো আমরা হচ্ছে লাস্ট করছিলাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, এটা ডিসকাশনটা কি শেষ হয়েছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডিসকাশনটা কি শেষ হয়েছিল? না স্যার, জাস্ট ইনডাইরেক্ট মেথডটার একটা ম্যাথ করাইছিলেন লাস্ট ক্লাসে। আচ্ছা, ইট মিনস এটা ডিসকাশন হয়েছে। জি স্যার, আচ্ছা, এমনি ইয়া ডিসকাশন ওটাই শেষ। শুধু এখন হচ্ছে প্রবলেম সলভিং করবো, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা ইফ আই জাস্ট রিভিউ দ্য চ্যাপ্টার, সো আমরা পড়ছিলাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো দেয়ার আর থ্রি অ্যাক্টিভিটিস of cash flow statement. One is operating activities, investing activities, and financing activities. Operating activities হচ্ছে main revenue producing activities of the business. So এখান থেকে ক্যাশ ইনফ্লোজ হতে পারে, ক্যাশ আউটফ্লোজ হতে পারে। সো অপারেটিং অ্যাক্টিভিটিস বেসিক্যালি যেটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট রিলেটেড যেটা। সো ওখানে সেলস রেভিনিউ থাকে, কস্ট অফ গুডস সোল্ড থাকে, দেন উই গেট গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিট থেকে আবার অপারেটিং এক্সপেন্স গুলো আমরা ডিডাক্ট করি, অ্যান্ড উই গেট প্রফিট বিফোর ট্যাক্স। সেখান থেকে আবার ইনকাম ট্যাক্স ডিডাক্ট করি, অ্যান্ড দেন উই গেট প্রফিট আফটার ট্যাক্স। ওকে, সো এই ইনকাম স্টেটমেন্ট যেটা আমরা করি, দ্যাট ইজ বেসড অন এক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তার মানে ওখানে আমার যে সেলস রেভিনিউ আছে, তো সেই সেলস রেভিনিউ পুরোটা হচ্ছে ক্যাশ সেলস না। আবার ওখানে যে আমার কস্ট অফ গুডস এর মধ্যে পারচেজ আছে, সেটা পুরোটা আবার ক্যাশ পারচেজ না। তার মানে ক্রেডিট পারচেজও আছে, আবার ক্রেডিট সেলসও থাকে। সো আলটিমেটলি যে প্রফিটটা আমরা পাচ্ছি, সেই প্রফিটটা হচ্ছে একুয়াল প্রফিট, নট ক্যাশ প্রফিট। এই একুয়াল প্রফিটটাকে আবার আমরা ক্যাশ প্রফিটে কনভার্ট করি, বা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কতটুকু ক্যাশ জেনারেট হয়েছে সেটা বের করি। ওকে, সো এখানে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ইনফ্লোস হয় বেসিক্যালি দ্য সেলস অফ গুডস থেকে, অথবা কোনো যদি ইনকাম হয়, আদার ইনকাম লাইক ইন্টারেস্ট রিসিভড অথবা ডিভিডেন্ড রিসিভ, এখান থেকে ক্যাশ ইনফ্লোস হয়। আর আউটফ্লোসটা হয় আমার যে এক্সপেন্স গুলো আছে, সেখান থেকে ক্যাশ আউটফ্লোস হয়। মানে এক্সপেন্স হলো বেসিক্যালি যেমন আমার কস্ট অফ গুড, যদি মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন হয়, তা সেখানে কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স আছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে হচ্ছে পারচেজ এক্সপেন্স আছে, তাহলে পারচেজের সাপ্লায়ারদেরকে পেমেন্ট করি, সেখানে আউটফ্লোজ হয়। অপারেটিং এক্সপেন্সে যে আমার এমপ্লয়িজ স্যালারিজ আছে, সেখানে ক্যাশ আউটফ্লোজ হয়। তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, ইন্টারেস্ট পেমেন্ট করছি, সেগুলো ক্যাশ আউটফ্লোজ হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি ইজ কল্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বেসিক্যালি হচ্ছে আমার চেঞ্জ ইন ফিক্সড অ্যাসেটস বা লং টার্ম অ্যাসেট যেগুলো আছে, তো সেই লং টার্ম অ্যাসেট থেকে যে ক্যাশ ইনফ্লোজ হয় অথবা আউটফ্লোজ হয়, সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। লাইক আমি যদি কোনো লং টার্ম অ্যাসেট পারচেজ করি, তাহলে ক্যাশ আউটফ্লোজ হয়, অথবা কোনো লং টার্ম অ্যাসেট যদি সেল করা হয়, সেখানে ক্যাশ ইনফ্লোজ হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমার ফাইন্যান্সিং এর দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে হয় আমার ডেট ফাইন্যান্সিং হবে, অথবা আমার শেয়ার ক্যাপিটাল ফাইন্যান্সিং হবে। তাহলে শেয়ার ইস্যু থেকে আমার ক্যাশ ইনফ্লোজ হবে, তোমার ডেট ইস্যু থেকে ক্যাশ ইনফ্লোজ হবে। আর হচ্ছে আউটফ্লোজ হবে বেসিক্যালি আমি যখন ডিভিডেন্ড পেমেন্ট করব স্টক হোল্ডারদেরকে অথবা ডেট হোল্ডারদেরকে পেমেন্ট করব, তখন সেখান থেকে ক্যাশ আউটফ্লোজ হবে। সো দিজ আর দ্য বেসিক ফরম্যাট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, আচ্ছা। সো এখানে একটা বিষয় হচ্ছে যে সাধারণত ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করি আমরা হচ্ছে কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। অর্থাৎ আমরা 2 বছরের যে আমাদের ডেটা থাকে, ব্যালেন্স শিট থাকে, সেখান থেকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করি। Okay? তাহলে এখানে চেঞ্জ থেকে বেসিক্যালি আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের চেঞ্জ গুলো থেকে উই ডু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যেমন আমরা যদি এখানে ব্যালেন্স শিটটা দেখি, কম্পারেটিভ ব্যালেন্স শিট 2019 এবং 2020, তাহলে কারেন্ট অ্যাসেট সাইডে আমার যে ক্যাশ কারেন্ট অ্যাসেট গুলো আছে, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স। ওকে, বা হচ্ছে ফিক্স নন কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এখানে ল্যান্ড, বিল্ডিং, তারপরে কোনো ডেপ্রিসিয়েশন ডিডাক্ট হয়।
তারপর হচ্ছে ইকুইপমেন্ট, এখান থেকে আবার ডেপ্রিসিয়েশন ডিডাক্ট হচ্ছে। তাহলে এখানে যে চেঞ্জ গুলো আছে সেই চেঞ্জ গুলো থেকে আমরা একটা এস্টিমেট করি যে ক্যাশ ফ্লোস কি আসছে। তাহলে এখানে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট সাইড এবং কারেন্ট লাইবিলিটি সাইডে যে চেঞ্জটা আসে সেটা বেসিক্যালি হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, কারণ দেখেন কারেন্ট অ্যাসেটে অ্যাকাউন্ট রিসিভেবল, তো অ্যাকাউন্ট রিসিভেবল আসে ক্রেডিট সেলস থেকে। ওকে, তাহলে সেই ক্রেডিট সেলস রেভিনিউটা বেসিক্যালি আমার হচ্ছে ইনকাম স্টেটমেন্টে থাকে। ঠিক আছে, সেই ইনকাম স্টেটমেন্টের যে চেঞ্জ, ইনকাম স্টেটমেন্টে যে ক্যাশ সেলস রেভিনিউ আছে, যেমন এখানে ইনকাম স্টেটমেন্ট সেলস রেভিনিউ 5,07,000। সো এখান থেকে আমরা দেখবো যে কতটুকু আসলে ক্রেডিট সেলস হয়েছে, এবং সেই ক্রেডিট সেলস এর থেকে কোনো টাকা ক্যাশ ইনফ্লোজ হয়নি, তাহলে সেই ক্রেডিট সেলসটা আমরা বেসিক্যালি এই প্রফিট থেকে লেস করে দিব। তাহলে আমরা হচ্ছে ট্যাক্স, আমরা হচ্ছে ক্যাশ নেট প্রফিট পাবো। Okay? তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল এখানে দেখেন 30,000 and 20,000, সো ডিক্রিজ হচ্ছে, তার মানে ক্যাশ পেমেন্ট করা হয়েছে, ক্রেডিট সেলস হয় না, আরো পেমেন্ট করা হয়েছে। তাহলে এই ডিক্রিজ থেকে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের ক্যাশ ইন, যেটা হচ্ছে ডিক্রিজ হলে এটা আমরা প্লাস করবো অপারেটিং অ্যাক্টিভিটিস এ, যদি কারেন্ট অ্যাসেট হয়। তারপর ইনভেন্টরি পারচেস করা হচ্ছে, সো ইনভেন্টরি পারচেজের সাথে সাথে আবার আমার অ্যাকাউন্টস পেয়েবলও বাড়তে পারে যদি ক্রেডিট পারচেজ হয়, আর যদি ক্যাশ পারচেজ হয় তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে ক্যাশ কমবে। তাহলে বেসিকলি আমার কারেন্ট অ্যাসেট সেগমেন্ট এবং কারেন্ট লাইবিলিটি সেগমেন্ট থেকে আমি অপারেটিং অ্যাক্টিভিটিসটা করব। আর হচ্ছে এখানে লং টার্ম অ্যাসেট যেগুলো আছে যেমন ল্যান্ড, এখানে যে চেঞ্জটা হয়েছে, সো এই চেঞ্জগুলো বেসিক্যালি আমার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে। আর এখানে আমার লং টার্ম ফাইন্যান্সিং সেগমেন্ট যেটা হচ্ছে, একটা হলো শেয়ার হোল্ডার্স ইকুইটি, আর একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস অর্থাৎ বন্ডস। তাহলে এখানে এই চেঞ্জগুলো বেসিক্যালি আমাদের হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমাদের নন ক্যাশ কোনো অ্যাক্টিভিটিস থাকে, নন ক্যাশ ট্রানজেকশনস থাকে, তাহলে নন ক্যাশ ট্রানজেকশন এইটাও আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে কনসিডারেশন করো। তাহলে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেসিক আমাদের ফরম্যাটটা হচ্ছে দিস ওয়ান, এবং সেখানে ফার্স্ট আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা করব, সেটা হলো নেট প্রফিট, নেট ইনকাম যেটা আছে, অ্যাকচুয়াল নেট প্রফিট, এটার সাথে এবার হচ্ছে আমরা ক্যাশ নেট ইনকাম বের করবো, এবং সেখান থেকে আমরা দেখবো যে কতটুকু আমার নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো আছে। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা ডিডাক্ট করা হয়েছিল, দ্যাট ইজ এ নন ক্যাশ আইটেম। এটা যেন ক্যাশ আউটফ্লো হয় নাই, কিন্তু আমরা ক্যাশ ফ্লো থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে ডিডাক্ট করেছি, এবং সেটা অ্যাড করতে হবে। তারপরে লস, এটার জন্য আসলে কোনো ক্যাশ আউটফ্লো হয় নাই, সেটা লেস করেছিলাম, সেটা যোগ করবো। সো এভাবে করে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ইনকাম প্লাস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলো। তাহলে এখানে দেখেন ডেপ্রিসিয়েশন, লস অন ডিসপোজাল, তারপরে কারেন্ট অ্যাসেটের যে চেঞ্জটা সেটা আমরা দেখাচ্ছি, তারপরে হচ্ছে কারেন্ট লাইবিলিটিজের যে চেঞ্জটা সেটাও দেখাচ্ছি। ওকে, okay, so this is the whole cash flows from operating activity segment. তাহলে এখানে দেখেন যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 1,72,000। যদি আমার প্রফিট আসছে 1,45,000, আমি তাহলে নন ক্যাশ আইটেমগুলো অ্যাডজাস্ট করার পরে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ প্রোভাইড হচ্ছে 1,72,000। এরপরে হচ্ছে উই ডু ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমি যেটা হয় যে ক্যাশ আউটফ্লোজ হচ্ছে এটা, ক্যাশ ইনফ্লোজ হচ্ছে এটা। সো ফাইনালি আমার ক্যাশ নেট ক্যাশ হচ্ছে ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইজ নেগেটিভ। দেন ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লোস হচ্ছে এটা, তাহলে নেট চেঞ্জ হচ্ছে এই তিনটে অ্যাক্টিভিটিস থেকে 22,000। ওকে, এরপরে এটার সাথে আমি বিগিনিং ক্যাশ ব্যালেন্সটা অ্যাড করলে উই গেট দ্য এন্ডিং ক্যাশ ব্যালেন্স। ওকে, সো এই ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময়। এখন আমরা একটু দেখি একটা এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করি। এবার এক্সেল শিট দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে।
আচ্ছা, এখানে দেখেন একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে, এখান থেকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। Okay, so the comparative balance sheet of the company at the beginning and end of the year 2024 are as follows. দেখেন জানুয়ারি 2024 14, ডিসেম্বর 31st 2014, এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, এটা এন্ডিং ব্যালেন্স। তাহলে এখানে ক্যাশ বিগিনিং 13,000, এন্ডিং 45,000, তাহলে চেঞ্জটা হচ্ছে 32,000 ইনক্রিজ হয়েছে। অ্যাকাউন্টস রিসিভেবল 3,000 ইনক্রিজ হচ্ছে, ইকুইপমেন্ট 17,000 ইনক্রিজ হচ্ছে, accumulated depreciation equipment 6,000 ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, liabilities and stockholders equity, accounts payable 5,000 ইনক্রিজ হচ্ছে, common stock 20,000 ইনক্রিজ হচ্ছে, retained earnings 21,000 বাড়ছে। আচ্ছা, net income was 44,000 and dividend of 23,000 were paid in 2014. New equipment was purchased and none was sold. So এটা একদম খুব সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে, জাস্ট বেসিকটা বোঝার জন্য। পরীক্ষায় আরো ডিফিকাল্ট কোশ্চেন থাকবে। তাহলে এখানে দেখেন, ফার্স্টলি আমরা যেটা করব যে চেঞ্জ গুলো লিখে ফেলবো। হ্যাঁ, সো ফরচুনেটলি এখানে কোশ্চেনের মধ্যে চেঞ্জ গুলো দেয়া আছে, ঠিক আছে। আবার নেট ইনকাম দেয়া আছে 44,000, তাহলে এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ফার্স্ট আইটেম। এখন এখান থেকে আমরা একটু যদি দেখি যে এগুলো ইন্টারপ্রিটেশনটা কি হবে, যে অ্যাকাউন্টস রিসিভেবল 3,000 ইনক্রিজ হয়েছে, তার মানে একটা ক্রেডিট সেলস হয়েছে, সেলস এর মধ্যে অ্যাড ছিল, বাট ক্যাশ ইনফ্লোজ হয় নাই, ঠিক আছে। তাহলে এটা আমরা নেট প্রফিট বের করার সময় এটা যোগ করা হয়েছিল, এখন এটা লেস করে দিব। তারপরে ইকুইপমেন্ট ইনক্রিজ হয়েছে, ইট মিনস পারচেজ হয়েছে, তাহলে পারচেজ হলে ক্যাশ আউটফ্লোজ হয়। ডেপ্রিসিয়েশন 6,000 টাকা হয়েছে, তাহলে এটা আমরা ইনকাম স্টেটমেন্টে মাইনাস করে তারপরে উই গেট দ্য প্রফিট। আচ্ছা, তারপরে এখানে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল 5,000 টাকা ইনক্রিজ হচ্ছে, ইট মিনস ক্রেডিট পারচেজ হয়েছে। ঠিক আছে, তাহলে ক্রেডিট পারচেজটা কিন্তু আমরা পারচেজটা ক্যাশ ফ্লো আমাদের ইনকাম স্টেটমেন্টে অলরেডি মাইনাস করেছি। হ্যাঁ, মাইনাস করে উই গেট দ্য প্রফিট, বাট এটার জন্য কোনো ক্যাশ আউটফ্লো হয় নাই অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু ক্রেডিট পারচেজেস। তাহলে এখন এটা আমরা অ্যাডজাস্ট করবো। কমন স্টক 20,000 বেড়েছে, তার মানে 20,000 নতুন করে ইস্যু করা হয়েছে, ক্যাশ ইনফ্লোজ হয়েছে। রিটেন আর্নিংস বেড়েছে, তার মানে প্রফিট। এখন দেখেন প্রফিট যতটুকু বেড়েছে, রিটেন আর্নিংসও কি ততটুকু বেড়েছে? হুম, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি যে রিটেন আর্নিংস যতটুকু বেড়েছে, আমার প্রফিট কি ততটুকু বেড়েছে? দেখেন রিটেন আর্নিংস ছিল, বিগিনিং ব্যালেন্স হচ্ছে 17,000 আর এন্ডিং ব্যালেন্স হচ্ছে 38, তার মানে 21,000 টাকা ইনক্রিজ হয়েছে, তাই না? তো দেখেন আমার বিগিনিং তো 17,000, তাই না? 17,000 এর সাথে যদি আমি এই বছরের প্রফিট অ্যাড করি 44,000, তাহলে it should be the ending retained earnings. ওকে, বাট ending retained earnings হচ্ছে 38,000, তার মানে এখান থেকে হয়তো কিছু ডিভিডেন্ড দেওয়া হয়েছে। দেখেন ডিভিডেন্ড বলা হয়েছে 23,000 was paid. Now if you deduct 23,000, এখন দেখেন এই ফিগারটা মিলে কিনা।
38,000, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন টু দিস, যে রিটেন আর্নিংস কতটুকু ইয়ে হয়েছে। গট ইট স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে নিউ ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ, নতুন ইকুইপমেন্ট পারচেজ করেছে, তার মানে ক্যাশ আউটফ্লোজ হয়েছে। আর নান ওয়াজ সোল্ড, কিন্তু বিক্রি করা হয়নি, তাহলে তাহলে হচ্ছে কোনো ক্যাশ ইনফ্লোজ হয় নাই। হ্যাঁ, এখন এখান থেকে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি এটা করাই দিচ্ছি। Okay, so this is the format. First হচ্ছে you write down the name of the company, then হচ্ছে statement of cash flows, আর এখানে আমাদের অ্যাকাউন্টিং টাইম পিরিয়ড হচ্ছে ইয়ার এন্ডেড। হয়েছে? সো ফার্স্ট হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো উই উইল স্টার্ট ফ্রম নেট ইনকাম। Net income is 44,000, then we will make the adjustment. এই লেখা হয়েছে এটা। ওকে, তাহলে এখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো হচ্ছে, ফার্স্ট উই উইল লুক ফর দ্য কারেন্ট অ্যাসেটস। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল একটা আছে, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে? অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়েছে, এটা আমরা এভাবে লিখতে পারি, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস। ঠিক আছে, সো কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয়, দ্য ফর্মুলা ইজ, এটা মাইনাস হবে এখানে 3,000। সো ইউ সি যে এখানে আর কোনো কারেন্ট অ্যাসেট আমাদের নাই। ক্যাশ যে 32,000 ইনক্রিজ হয়েছে, সেটাই আমরা বেসিক্যালি এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে দেখাবো। আচ্ছা, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল 5,000 ইনক্রিজ হয়েছে, আহ, তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, যদি কারেন্ট অ্যাসেট
liability increase হয়, so the formula is current asset যদি increase হয়, current asset প্লাস হলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মাইনাস হবে। কারেন্ট অ্যাসেট যদি লেস হয় তাহলে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্লাস। ওকে, দেন কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্লাস, এন্ড কারেন্ট লাইবিলিটিস ডিক্রিজ হলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে লেস হবে। আর ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 5,000, তাহলে ইনক্রিজ লেস হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এখানে দেখেন আর কোনো ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস কিছু আছে কিনা। ডেপ্রিসিয়েশন আছে না, তাহলে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন বিগিনিং ব্যালেন্স ওয়াজ 11,000, এন্ডিং হচ্ছে 17,000, তার মানে 6,000। দেখেন অ্যাসেট যদি সেল না করা হয় তাহলে আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন থ্রু আউট দ্য ইয়ার 6,000। ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যাসেট, ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট। ওকে, সো এটা আমরা লেস করে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, তাহলে এখন এটা প্লাস হবে। Finally, cash flows from operating activities, এখানে চেঞ্জটা কত কি আসছে? 8,000 হচ্ছে আমাদের চেঞ্জ, হ্যাঁ, তাহলে এখানে নেট প্রফিটের সাথে উই উইল অ্যাড দিস net cash provided by operating activities 52,000. Okay, এখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কয়টা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। স্যার ডেপ্রিসিয়েশন কি এখানে আসবে? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন তো আসবে, কারণ ডেপ্রিসিয়েশন লেস করার পরেই তো আমরা নেট ইনকাম পেয়েছিলাম 44,000। ডেপ্রিসিয়েশন তো আমার ক্যাশ আইটেম না, নন ক্যাশ আইটেম। এটার জন্য এক্সপেন্স হিসেবে লেস করা হয়েছে, ক্যাশ তো যায়নি। জি জি। মানে এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তো লেস হয়নি, প্লাস করতে হবে। ঠিক আছে। সো পরেরটা দেখেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাহলে একটাই ছিল আমাদের লং টার্ম অ্যাসেট, যেটা ইকুইপমেন্ট 17,000 ইনক্রিজ হয়েছে। Yes, ইনক্রিজ ইট মিনস পারচেজ করা হয়েছে, পারচেজ অফ ইকুইপমেন্ট। Okay.
ওকে, সো তাহলে এই একটাই হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, সরি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর কিছু এখানে নাই। নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ইজ 17,000 নেগেটিভ। তারপর দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আছে হচ্ছে, সরি দিস ওয়ান ইজ নট দিস, এখানে এটা একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, হ্যাঁ 17,000 নেগেটিভ। আচ্ছা, এরপর দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমার কমন স্টক ইস্যু করা হয়েছে 20,000, তাহলে দ্যার ইজ ক্যাশ ইনফ্লোস, ইস্যুয়েন্স অফ কমন স্টক 20,000 ইনক্রিজ হয়েছে। তারপরে এখানে আর হচ্ছে লং টার্ম লাইবিলিটিস কিছু ছিল না, আর একটা হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে, ডিভিডেন্ড পেইড। Dividend was paid by 23. ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে দেখেন কতটুকু আসছে। একটু আজানটা শেষ করে শুরু করছি। ওকে, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখেন আমার টোটাল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ হচ্ছে এটা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ আউটফ্লোজ এটা, আর অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এটা, তাহলে নেট চেঞ্জ কতটুকু আসছে? নেট চেঞ্জ হচ্ছে 32,000। এই চেঞ্জটাই আমরা আসলে দেখিয়েছি যে ক্যাশ যে 32,000 ইনক্রিজ হলো, সো দিস আর ফ্রম দিস থ্রি অ্যাক্টিভিটিস।
এখন এখানে বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল শুরুতে 13,000, এটা আমরা পরে বিগিনিংটা অ্যাড করে এন্ডিংটা বের করবো। So cash flows from ending activities, cash flows at the end of the year equals to 45,000. That is equals to this one. So you can prove your maths, whether it is correct or not, by checking. Okay. So এটা একটা সিম্পল ম্যাথ ছিল। আমরা এরপরে আরেকটা এক্সারসাইজ দেখি। আর ইউ ডান উইথ দিস? জি স্যার, এটা উঠানো হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা এক্সারসাইজ দেখি। এইগুলো এক্সারসাইজ গুলো কাইসোর বইয়ের কাইসোর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 5 থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, okay, so presented below is a condensed version of the comparative balance sheet for Jubin Mehta Corporation for the last 2 years, 13, 14. So এখানে দেখেন পুরোটা আচ্ছা, ক্যাশ বিগিনিং এবং এন্ডিং চেঞ্জটুকু আমাদের দেখাইতে হবে, কতটুকু চেঞ্জ আসছে। অ্যাকাউন্টস রিসিভেবল 185,000, 180,000, তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজেস বাই 5,000। আচ্ছা, ইনভেস্টমেন্ট 74,000, 52,000, ইনভেস্টমেন্ট ডিক্রিজ হয়েছে। আচ্ছা, ইনভেস্টমেন্টটা এখন শর্ট টার্ম যদি হয় তাহলে শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি সেগমেন্টের মধ্যে আসবে। যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হয় তাহলে কিন্তু সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। ওকে, তারপর হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট ইনক্রিজ হচ্ছে, তার মানে ইকুইপমেন্ট পারচেজ হয়েছে, আনলেস এনিথিং ইজ মেনশনড। Accumulated depreciation increase হচ্ছে, so this difference is called the depreciation for the year unless anything is mentioned. Okay, তারপরে কারেন্ট লাইবিলিটিস দেখেন ডিক্রিজ হয়েছে, so সেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাবো। কমন স্টক এখানে কোনো চেঞ্জ আসে নাই। কমন স্টকে রিটেন আর্নিংস চেঞ্জ হয়েছে 1,77,000। আচ্ছা, এখানে দেখতে হবে যে আমাদের প্রফিট কত ছিল। হ্যাঁ, তাহলে রিটেন আর্নিংস ইউ সি 1,77,000 বিগিনিং ব্যালেন্স, তারপর সেই সাথে প্রফিট হচ্ছে নেট ইনকাম 1,60,000। ওকে, তাহলে ইফ ইউ অ্যাড দিস, $3,37,000। এখন এখান থেকে বাকিটুকু হচ্ছে ডিভিডেন্ড, এবং ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে 30,000। So ending balance is 3,07,000. The investment was sold at a loss of 10,000. তাহলে এখানে একটা বিষয় হচ্ছে ইনভেস্টমেন্টের গেইন অথবা স্যার স্যার প্লিজ, এই যে 30,000টা এটা কি হয়েছে স্যার? এটা আরেকটুবার রিপিট করেন না স্যার। এই যে আপনার বিগিনিং যে রিটার্ন আর্নিংস ছিল তার সাথে আমি এবছর প্রফিট অ্যাড করছি, নেট ইনকাম 1,60,000। হুম। এটা হচ্ছে ইন্ডিং রিটার্ন আর্নিংস। হ্যাঁ, দেখেন ইন্ডিং রিটার্ন আর্নিংস 3,07,000, বাট এটা আসে 3,37,000। আমরা এখানে কিছু ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, তাই বলা হয়েছে যে ক্যাশ ডিভিডেন্ডস পেইড 30,000। ও আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, তাহলে থ্যাংক ইউ। আচ্ছা এই আমি ট্রাই কে করবো কে ওখানে কিছু আমার ছেলেটা বলছেন? যেদিন যাবে বংশালে সেদিন ওরা দেখতে বলবো না ও মানে শনিবারে যাবে শনিবারে কেউ কেউ কিছু বলছেন?
Speaker on. স্যার স্যার এটা অলরাইট স্যার, আমি বুঝতে পারছি। ওকে, তাহলে ক্যাশ ডিভিডেন্ড এটা আমরা আনবো এখান থেকে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ইনভেস্টমেন্ট সেল করা হচ্ছে 10,000-এ। হ্যাঁ, তাহলে ইনভেস্টমেন্ট দেখেন এখানে 74,000 আর 52,000। তাহলে ইনভেস্টমেন্টের কস্ট প্রাইস ছিল 74,000 বিগিনিং ব্যালেন্স, এখান থেকে এন্ডিং ব্যালেন্স হচ্ছে 52,000। তার মানে ইনভেস্টমেন্ট কস্ট প্রাইস কতটুকু সেল করা হয়েছে? 22,000 টাকার ইনভেস্টমেন্ট সেল করা হয়েছে, দ্যাট ইজ দ্য কস্ট প্রাইস। ওকে, এখন এখান থেকে বলছে ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড এট এ লস অফ 10,000 টাকা। তার মানে ইনভেস্টমেন্ট যে 22,000 টাকা ক্যাশ ফ্লো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো লসে বিক্রি করা হয়েছে 10,000 টাকা। তাহলে বাকিটুকু আমার ক্যাশ ফ্লোজ হয়েছে। দ্যাট মিনস 12,000 ইনভেস্টমেন্ট থেকে ক্যাশ ফ্লোজ, ক্যাশ সেলস হয়েছে। ঠিক আছে, আর যে লস ছিল 10,000 টাকার লস, এই লসটা সাধারণত আমরা কি করি, যে আমার ইনকাম স্টেটমেন্টের মধ্যে চার্জ করেছি। তাহলে ইনকাম স্টেটমেন্টে লস চার্জ করার পরে দেন আই গেট দ্য নেট প্রফিট 1,60,000। ঠিক আছে, তাহলে এই লসটা হচ্ছে নন ক্যাশ আইটেম। এই লসটা একবার লেস করেছিলাম, এখন এটা অ্যাড করতে হবে ওয়ান থিং। আর যেটা সেলস করা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাশ সেলস 12,000, এটা আমার এখন এটা কি ওরা অপারেটিং এ চার্জ করছে না, এটা ইনভেস্টিং এ চার্জ করছে। ঠিক আছে, যদি আমরা হয়তো লং টার্ম ইনভেস্টমেন্ট যদি এজিউম করি তাহলে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ যাবে। হ্যাঁ, যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হয় তাহলে হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে, যে কারণ কারেন্ট অ্যাসেট। ওকে, এখন এখান থেকে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর 2014। Now do a cash flow statement. Statement of cash flows for the year ended, operating activities. নেট প্রফিট থেকে আমরা স্টার্ট করছি, তাহলে নেট প্রফিট হচ্ছে 160,000। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো করি। প্লেস অ্যাডজাস্টমেন্ট, এখন অ্যাডজাস্টমেন্ট টু reconcile net income to net cash provided by operating activities. হ্যাঁ, ওকে, এখন দেখেন এখানে আমার ক্যাশ ফ্লো স্টেট অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি যাবে। ফার্স্ট অফ হচ্ছে কারেন্ট অ্যাসেট, এর মধ্যে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টস রিসিভেবলের যে চেঞ্জটা সেটা দেখাবো। তারপরে কারেন্ট লাইবিলিটিস একসাথে পুরোটাই বলা আছে। হ্যাঁ, তাহলে এটা যে চেঞ্জটা সেটা দেখাবো। আর হচ্ছে আমার এখানে ডেপ্রিসিয়েশন থাকলে, অ্যামortization থাকলে, আর লস, এগুলো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তো এখান থেকে দেখেন ইকুইপমেন্টের যে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট 89,000 and 106, এই ডিফারেন্সটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার। এটা কিভাবে পেলাম, যে এখানে ডেপ্রিসিয়েশন বিগিনিং এন্ডিং ব্যালেন্স 106 আর বিগিনিং ব্যালেন্স হচ্ছে 89। ওকে, তারপর সেল অফ ইনভেস্টমেন্ট, লস অন সেল অফ ইনভেস্টমেন্ট 10,000। অ্যাকাউন্টস রিসিভেবল এখানে যে চেঞ্জটা আসছিল 5,000 ডিক্রিজ হয়েছে, তাহলে এটা প্লাস হবে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি চেঞ্জ হয়েছে, সো কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ হয়েছে, সো ইট শুড বি লেস। সো নেট ক্যাশ প্রোভাইডেড বাই, নেট চেঞ্জটা হচ্ছে 15,000। সো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রফিটের সাথে যদি আমি নেট চেঞ্জটা দেখাই তাহলে 175।
ডান। অপারেটিং অ্যাক্টিভিটিস পর্যন্ত সবাই হয়েছে? ওকে, তারপর দেখেন ইনকাম ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে সেল অফ ইনভেস্টমেন্ট, যেটা আমরা দেখেছিলাম যে ক্যাশ সেলস হচ্ছে 12,000 টাকা। সো দিস ওয়ান ইজ ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ইনফ্লোস হয়েছে। আর একটা হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ হয়েছে। ইকুইপমেন্টের ব্যালেন্স দেখেন, বিগিনিং ব্যালেন্স এন্ড এন্ডিং ব্যালেন্স। সো যে ডিফারেন্সটা, দ্যাট ইজ দ্য ইকুইপমেন্ট পারচেজ, ক্যাশ আউটফ্লোস। তো এই দুইটা অ্যাক্টিভিটিস এখানে আছে, একটা ক্যাশ ইনফ্লোস আর একটা হচ্ছে ক্যাশ আউটফ্লোস। এখান থেকে নেট চেঞ্জটা হচ্ছে 46,000 নেগেটিভ। স্যার এখানে একটা জিনিস, স্যার একটু একটু কনফিউশন আছে স্যার। এই যে 12,000 টাকা, হুম। স্যার এটা সেলস অন লসে তো 10,000 টাকা করলো, আবার এখানে আবার 12,000 টাকা কেন স্যার আসলো স্যার? না, আপনার ক্যাশ ফ্লোস কত আসছে এই সেলস থেকে? আপনার স্যার, স্যার যেটা লস হয়েছে ওটাও তো সেলসই ছিল তাই না স্যার? হুম, ওইটা তো আমি ক্যাশ টাকা আসেনি। 22,000 টাকার যে অ্যাসেট আমি বিক্রি করছি, 10,000 টাকা লসে বিক্রি করছি। তাহলে আমার ক্যাশ টাকা আসছে কত? আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বেসিকলি শুধু ক্যাশ ইনফ্লোস আর ক্যাশ আউটফ্লোসটা দেখো। ও আচ্ছা 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 আচ্ছা, জি স্যার, জি স্যার। মানে আমি চেঞ্জটা এখানে যেটা হয় ইনভেস্টমেন্ট 22,000 টাকা পুরোটা কেন দেখাইতে পারি নাই? কারণ পুরোটার মধ্যে তো আমার ক্যাশ ইনফ্লোস হয় নাই। যদি আমি এই পুরো ইনভেস্টমেন্টটা ক্যাশ সেলস করতাম, তাহলে 22,000 টাকা আমি এখানে পুরোটা দেখাতাম ক্যাশ ইনফ্লোস। এর জি মধ্যে স্যার। লস অ্যামাউন্ট আছে, তো লস মানে কি? এই টাকাটা তো ক্যাশ জেনারেট হয় নাই, ঠিক আছে? লসটা আমি অপারেটিং এখানে দুইটা, একটা ট্রানজেকশনে দুইটা ট্রিটমেন্ট, ঠিক আছে? লসটা চলে যায় হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আর আমার যেটা আর হচ্ছে কি হচ্ছে, ঠিক আছে, Right. আর এখানে আমার যেটা সেলস হয়েছে, সেটা চলে যাবে হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস একটা ট্রানজেকশন। আচ্ছা, এইটা দেখেন, এটা যখন সেলসে অ্যাসেট সেলস করা হচ্ছে, এটা জার্নালটা যদি আমরা দেখি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের চ্যাপ্টার 10-এ যেটা ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, চ্যাপ্টার 10-এর মধ্যে ডিটেলসে অ্যাসেট সেলের গেইন ও লসের জার্নালগুলো পড়ানো হয়। আমরা এই চ্যাপ্টার শেষ করার পর এটা দেখবো আর কি। আচ্ছা, তারপরে আহ, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে কমন স্টকের কোনো চেঞ্জ নাই, শুধু ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে, এটাই আসবে, পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড 30,000 লেস। নেট চেঞ্জ হচ্ছে ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে পজিটিভ, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে নেগেটিভ, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে হচ্ছে নেগেটিভ। তাহলে তিনটা মিলে আসে হলো 99,000 টাকা নেট চেঞ্জ।
Okay, so then cash at the beginning of the year is this one, and then cash ending balance sheet is this one. Okay, done এটা সবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখানে আসলে আজকে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, মানে মনে হচ্ছে যে আমি একাই পড়াচ্ছি। স্যার আমরা আছি স্যার। তো ইউ শুড রেসপন্ড যে আপনারা আছেন। স্যার আমরা আছি স্যার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা হয়েছে সবার? জি স্যার আমি হয়েছে একদম স্যার। সিম্পল হয়েছে ফরম্যাটে, হ্যাঁ স্যার। জি একদম সিম্পল বইয়ের এক্সারসাইজ গুলো দেখাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু খুব ডিফিকাল্ট কিছু বলতেছি না আজকে। তারপরে যে পাস্ট ইয়ার্স এর কোশ্চেন যখন আমরা দেখবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ, তখন কিন্তু এই যে পাস্ট ইয়ার্স এর কোশ্চেন ইজ নট দ্যাট ইজি, এটা আর একটু ডিফিকাল্টি লেভেল বেশি। ঠিক আছে, এখন সো আই এক্সপেক্ট ইউর রেসপন্স। স্যার একটা কথা ছিল স্যার, এই যে জি, রমজানের পরে স্যার, এই যে আর মানে মাঝখানে কয়টা ক্লাস হয়েছে স্যার? আজকে হলো ক্লাস নাম্বার 23 মনে হয়। না না স্যার, আমি 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 জানতে চাচ্ছিলাম স্যার, এই যে রমজানের যে বন্ধটা দিল, বন্ধ দেওয়ার পর স্যার আর মাঝখানে কি আর কোনো ক্লাস হয়েছিল? রমজান বলতে আপনি কি ঈদ উল ফিতর নাকি লাস্ট ঈদ উল আজহার কথা বলতেছেন? স্যার লাস্ট যে ইয়াটা ঈদটা, স্যার এর আগে পরীক্ষা হলো না স্যার আমাদের? পরীক্ষা হওয়ার পর পরীক্ষার যে বন্ধ দিল, বন্ধর পর স্যার কয়টা ক্লাস হয়েছিল? ও আচ্ছা, আপনাদের শুধু একটা ক্লাসই মনে হয় হয়েছে নাকি, না একটা না দুইটা? স্যার এই স্যার পরীক্ষার দুইটা ক্লাস পরে হয়েছে স্যার। দুইটা ক্লাস হয়েছে। মোস্ট প্রবাবলি একটা হচ্ছে যে ক্যাশ ফলো নিয়ে ব্রিফ ডিসকাশন হয়েছিল, তারপর একটা রিভিশন মতো হয়েছিল, দ্যাটস অল। হ্যাঁ, আজকে নিয়ে মনে হয় আজকে নিয়ে সেকেন্ড ক্লাস না বন্ধের পরে, না ফার্স্ট ক্লাস আজকে বন্ধের পরে? স্যার ফার্স্ট ক্লাস স্যার। হ্যাঁ, পরীক্ষার ঈদের পরে। ঈদের ছুটির হ্যাঁ, আগে একটা ক্লাস হয়েছে ঈদের না? ছুটির পর হ্যাঁ স্যার। হুম, হুম। স্যার স্যার আগের ক্লাসটা স্যার কোন টপিকের উপরে নিয়েছিলেন স্যার? এই ক্যাশ ফ্লো নিয়ে আমরা পড়াচ্ছি, লাস্ট দুইটা তিনটা ক্লাস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে ডিসকাস ও করছি। জি স্যার। ওখানে হচ্ছে ডিসকাশন পার্টটুকু হয়েছে, আর আজকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং করালাম। ওকে, আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা আরেকটা ক্লাস আমি টানবো, তারপরে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব। আমাদের একটা চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 10, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট এন্ড ডেপ্রিসিয়েশন, ওখান থেকেও অনেক কোশ্চেন আসে, আমি ওই চ্যাপ্টারটা পড়াবো। আর হচ্ছে রেশিও অ্যানালাইসিস একটা চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্যাল, এগুলো পড়ালে মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলো শেষ। তারপরে হচ্ছে থিওরিটিক্যাল করাবো, তারপরে যে ক্লাসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার্স এর কোশ্চেন সলিউশন করবো। আচ্ছা, এখানে দেখেন ডিটারমাইন কোম্পানিজ ফ্রি ক্যাশ ফ্লো। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আরেকটা বিষয় থাকে অনেক সময়, ফ্রি ক্যাশ ফ্লোজ থাকে। ফ্রি ক্যাশ ফ্লোজ মানে হলো যে আমার যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে ক্যাশ ফ্লোজ হয়েছে, এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো কতটুকু আমার মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মিট আপ করার জন্য কতটুকু ক্যাশ জেনারেট করে। যেমন আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো আছে 175,000, এখান থেকে আমি বাদ দেবো যে আমার যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য কতটুকু ক্যাশ লাগবে। সো লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে ইকুইপমেন্ট একটা পারচেস করা হচ্ছে 58,000, তাহলে এটা বাদ দেওয়ার পরে কতটুকু ক্যাশ আছে। আবার এখান থেকে ডিভিডেন্ড লেস করার পরে কতটুকু ক্যাশ আছে, সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোস। So the formula for this one is net cash provided by operating activities less পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। এখানে ফিক্সড অ্যাসেট বলতে আমি ইকুইপমেন্ট বোঝাচ্ছি, যদি আরো কোনো ফিক্সড অ্যাসেট থাকে সেগুলো বাদ যাবে। ওকে, লেস হচ্ছে ডিভিডেন্ড, সো ইকুয়ালস টু হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। সো এটা একটু লেখেন। স্যার জি, স্যার ওই
আমাদের কাইসো কামালের বইয়ে যেটা আর কি ইকুয়েশনের মতো দেয়া আছে ওইভাবে লিখে রাখবো নাকি জাস্ট মানে ওয়ার্ড পার ওয়ার্ড লিখে রাখবো? এই যে ইকুয়েশন বলতে কি এটা? স্যার যেভাবে লেখা আছে একটু যদি পড়তাম স্যার। নেট ক্যাশ ফ্লো, সরি, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস মাইনাস ক্যাপিটাল ইন এক্সপেন্ডিচার মাইনাস ক্যাশ ডিভিডেন্ডস, সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট অফ ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো। হুম হুম, তো সেটাই লিখেছি আমি এখানে। আমাদের ওই যেটা আচ্ছা আচ্ছা এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা বলতেছেন, এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে ওদের একটাই আইটেম আছে, সেটা হচ্ছে ইকুইপমেন্ট পারচেস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা অর্থাৎ আমার যে অপারেটিং অ্যাক্টিভিটিস আছে সেখান থেকে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ইকুইপমেন্ট পারচেস প্লাস হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট করার পরে কি পরিমাণ ক্যাশ থাকে, এটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোস। আচ্ছা। এই ফর্মুলাটাই এখানে লিখেছি আমি। ওকে স্যার, লিখছি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি আসলে আপনাদের আর বেশি পড়াবো না। আমি ইউনিভার্সিটি থেকে আমার ক্লাসও ছিল, সো নেক্সট ক্লাসে আপনাদের এই ফাইলটা আপলোড করে দিব, ঠিক আছে? এটা থেকে আপনারা একটু কাইন্ডলি এক্সারসাইজ 16টা একটু দেখেন, সলিউশন সহ দেওয়া আছে এগুলো, হ্যাঁ। এক্সারসাইজ 16টা দেখেন, আর হচ্ছে ফার্স্ট ইয়ার্সে কয়টা কোশ্চেন দেওয়া আছে, জানুয়ারি 2023, তারপর সেপ্টেম্বর 2023, মে 2022। আমি যদি আরো পারি কয়েকটা কোশ্চেন অ্যাড করে এটা দেখাই দিব না আর কি, ঠিক আছে? তাহলে এগুলো একটু স্যার, প্র্যাকটিস। জি, স্যার প্লিজ এটা একটু আপলোড করে দিন স্যার। হ্যাঁ, আমি এটা আরে আপলোড করে বললো দিব, তো স্যার। অসুবিধা নেই। আমি যে আপলোড করে দিব, যে আপনাদের ক্লাসের পরেই আমি আপলোড করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, সো এখন কি আপনাদের আমি আজকে আর মানে ডিসকাশন কিছু করছি না। আপনাদের যদি কোনো কোশ্চেন ওকে থাকে স্যার। তা সেটা বলি, যদি কোনো। স্যার, রেকর্ডিং রেকর্ডিং অফ করতে পারেন স্যার, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার